এবার সার্থকের অবশেষে বিচার ব্যবস্থা করেই ফেললো শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থককে কাঠগড়ায় দাঁড় করানো অবস্থায় স্রোত একের পর এক সার্থকের বিরুদ্ধে অভিযোগ এনে সকল অভিযোগটাকে সত্য প্রমাণিত করতে সফল হয়, ঠিক সেই মুহূর্তে জজ সাহেব সার্থকের বিরুদ্ধে গিয়ে বলতে থাকে যে সার্থক সেনগুপ্ত, আপনার কি আদৌ নিজের পক্ষ নিয়ে কোনো রকম কোনো কথা বলার আছে, নয়তোবা আমি আপনার শাস্তি শোনানোর দিকে এগোবো। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে না, আমার অপোনেন্ট যখন সব কিছু বলেই দিয়েছে এবং সে যখন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পেছনে উঠে পড়ে লেগেছে এবং তার যখন হঠাৎ করেই তার সেই ক্রান্তের জন্য এতটা দরদ উতলে পড়ছে এবং সে চায় যে আমার শাস্তি হোক, তাহলে বরঞ্চ সেটাই হোক, তাতে অন্তত সে যদি শান্তিতে থাকে, সুখে থাকে, তাহলে বরঞ্চ সেটাই হোক। আপনি যেই শাস্তি দিবেন মিলন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। ঠিক সেই মুহূর্তে যখন জজ সাহেবের সার্থককে অবশেষে 6 মাসের জেল দেয়, ঠিক সেই মুহূর্তে এই কেসে এখানেই শেষ হয়ে যায়। এবং যখন সার্থককে আদালত থেকে বের করে যখন থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতের মুখোমুখি হয় এবং বলতে থাকে যে স্রোতস্বিনী, আমাকে না হয় তুমি বিচারের আওতায় আনলে এবং আমার শাস্তির ব্যবস্থা করেই তুমি দম নিলে, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো, এরপরে তো কোনো দিনও আমি তোমাকে স্ত্রী হিসেবে আর গ্রহণ করে নেবো না। তারপরে তোমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে বলো তো? তুমি গোটা জীবনটা একা কাটিয়ে দিতে পারবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। নয়তোবা তুমি অন্য কোনো পুরুষকে নিজের জীবনে জায়গা দিবে, যেমনটা করে কিনা তুমি সব কিছু আমার কাছ থেকে লুকিয়ে কিঞ্জলের হেল্প নিয়ে সবটা করে ফেলেছো। অমনি করেই হয়তো বা নতুন কোনো আশিককে ফাঁসিয়ে তুমি হয়তো বা তার ঘাড়ে চেপে বসবে, তাই তো? অন্যদিকে স্রোত বলতে থাকি যে এটা যদি পাবলিক প্লেস না হতো না, তাহলে এক্ষুনি ঠাস করে তোমার গালে একটা চড় লাগাতাম। তোমার মতন একটা নিকৃষ্ট প্রজাতির মানুষকে যে আমি ভালোবেসেছিলাম না, সেটা ভেবে আমার ঘেন্না হচ্ছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এখন ঘেন্না হচ্ছে, এখন আফসোস করে কী লাভ হবে বলো তো স্রোতস্বিনী? যা হওয়ার তো সেটা হয়েই গিয়েছে। তুমি যদি আমার আর স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার আগেই কথাটা বলতে, তাহলে হয়তো বা তুমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও যেতে পারতে। কিন্তু এখন তো বলা যায় না, তোমার হয়তো বা ভবিষ্যতে গিয়ে পস্তাতেও হতে পারে আমার জন্য। কিন্তু একবার আমি জেল থেকে বের হই, তারপরে দেখো তোমাকে আমি কী পরিমাণে মজা চাখাই, আমি বলে রাখলাম। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সার্থকের বাপির কাছে গিয়ে স্রোত কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বাপি, পারলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমার ছেলে যে অন্যায় অবিচারটা করেছে তার বিরুদ্ধে যদি আমি এই সময়ে রুখে না দাঁড়াতাম, তাহলে হয়তো অনেকটা ক্রান্তের প্রতি অন্যায় করা হতো এবং সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মতেই সহ্য করতাম না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে দেখ মা, তুই যা কিছু করেছিস তাতে করে তুই যদি নিজের মনকে শান্ত করতে পারিস, তাহলে আমি বলবো যে যা করেছিস ঠিক করেছিস। আমার ছেলে যে ভুলটা করেছে ওর জন্য এই শাস্তিটা প্রাপ্য ছিল এবং ও পেয়েছে। কিন্তু তাই বলে আমি তোকে একটা জিনিস বলবো যে আমার বাড়ির দরজা তোর জন্য চিরকাল খোলা থাকবে এবং তুই চিরকাল আমার ছেলের বউ নয়, বরঞ্চ আমার মেয়েই থাকবি এবং তোর যখন খুশি তুই আমার বাড়িতে আসবি। আমি জানি যে এই অবস্থায় তুই কোনো মতে আমার বাড়িতে আর থাকতে চাইবি না, আমি তোকে এই বিষয়ে জোরও করবো না। তোর যখন ইচ্ছা হবে তখন এসে তুই তোর জিনিসপত্র এখান থেকে নিয়ে যাস। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাপি, তুমি আমাকে ক্ষমা করেছো তো? অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে ক্ষমা করেই বা কী লাভ বলতো? তুই কি আমার অপেক্ষায় কিছু রেখেছিস বলতো মা? তাহলে শুধু শুধু তোকে দোষারোপ করবোই বা কেন বলতো? তুই তোর মতো করে ভালো থাকিস। অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে এই বিষয়ে আমি তোর বিরুদ্ধে গেলাম। স্রোত, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।